শতকরা 50 ভাগের মধ্যে আমি এই 5টির এক বা একাধিক পেয়েছি। কখনো কখনো কর্মীর কাজে উপস্থিতি কাজে অনুপস্থিতির চেয়ে খারাপ, বাকিরা হলো আপনার কোয়েশ্চেন মার্ক। কিন্তু আপনি যখন ব্যালেন্স রাখতে না পারবেন তখন দেখবেন আপনার অন্যদিকে টান পড়েছে। আপনাকে আমি আমার ব্যাংকের সমস্ত টাকা দিয়ে দেব, আপনি আমাকে একটু ঘুম দেন। আপনি কোথা থেকে আপনার সোশ্যাল এনার্জি পান সেই কাজগুলো রাখেন আপনার জীবনে। এই মানুষটি কিন্তু ব্যস্ত হয়েছে ঠিকই, কিন্তু সফল হতে পারেনি। আসসালামু আলাইকুম। প্রতিদিন ঘুম থেকে উঠে কি মনে হয় আজকে আপনার কিছুই করার এনার্জি নেই? কাজ করতে বসলেই কি মনোযোগ ধরে রাখা কঠিন হয়? ছোট সিদ্ধান্ত নিতেও মাথা ঝাপসা লাগে? মানুষকে আগের মতো গুরুত্ব দিতে পারেন না, ছোট ছোট বিষয়েও বিরক্তি ও দূরত্ব তৈরি হয়? আগে যেসব কাজ ভালো করতেন এখন কি মনে হয় সেগুলো আর ভালোভাবে করতে পারছেন না? বিশ্রাম, ঘুম, এমনকি ছুটির পরেও কি শরীর মন রিফ্রেশ লাগে না? এই 5টি প্রশ্নের উত্তরে 3টির বেশি যদি হাঁ হয় তাহলে আপনি বার্ন আউট। গত 6 মাসে আমার সাথে যত মানুষের কথা হয়েছে, মানে ডিপ কনভারসেশন বা সমস্যা নিয়ে টেক্সটিং বা ইমেইলিং হয়েছে, তাদের শতকরা 50 ভাগের মধ্যে আমি এই 5টির এক বা একাধিক পেয়েছি। কারো কারোর মধ্যে সব কয়টাই পেয়েছি। রীতিমতো আটকে ওঠার মতো ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সময় আমাদেরকে একটা কনসেপ্ট শেখানো হতো, প্রেজেন্টিজম কস্টস মোর দ্যান অ্যাবসেন্টিজম। প্রেজেন্টিজম মানে কাজে উপস্থিতি, আর অ্যাবসেন্টিজম মানে কাজে অনুপস্থিতি। অর্থাৎ কখনো কখনো কর্মীর কাজে উপস্থিতি কাজে অনুপস্থিতির চেয়ে খারাপ, কারণ তার মানসিক অবস্থা ভালো না। সে কাজে ভুল করবে বেশি, সহকর্মীদের সাথে ঝগড়া লাগাবে, ইনস্ট্রাকশন দিলে তা মনে রাখতে পারবে না, এবং সবচেয়ে খারাপ যেটা হবে, তার ব্যাড মুড, তার ইনএফিসিয়েন্সি, তার গ্রাজিং সংক্রমিত হবে বাকি কর্মীদের মাঝে। তার চেয়ে তাকে ছুটি দিয়ে দেওয়া ভালো, 2 দিন বিশ্রাম নিয়ে মুড টুড ঠিক করে তারপরে আসুক। তাতে যে লস হবে তা বার্ন আউট কর্মীর অফিসে আসার লসের চেয়ে কম। কিন্তু ঘটনা হলো, কেউ যদি বার্ন আউট হয়ে যায়, সাইকোলজিস্টদের রায় হলো বিশ্রাম বা ঘুম বা ছুটিতে তাদের কোনো লাভ হয় না। এটার জন্য দরকার ডিপ ক্লিনিং, একেবারে গভীর থেকে কারণগুলোকে বের করে আনা, এবং কারণ বের করলে তার সমাধান হবে। চলেন আমরা তাহলে বার্ন আউট হবার কারণগুলো দেখি। তবে একটা জিনিস বলে রাখা ভালো, আমাদের এই কারণগুলোর বাইরেও আরও কারণ থাকতে পারে। আপনার জীবনে কোনো নিজস্ব পার্সপেক্টিভ থাকতে পারে, যেটাকে আপনার খুঁজে দেখতে হবে। তবে সম্ভবত আপনাদের বেশিরভাগই আমাদের এই কারণগুলোর সাথে রিলেট করতে পারবেন। আপনি ব্যস্ততাকে সফলতার সাথে গুলিয়ে ফেলেছেন। বার্ন আউট হওয়ার এটা 1 নম্বর কারণ। আমরা সবাই সফল হতে চাই, আর সফল হতে চেয়ে আমরা মনে করি আমাদেরকে প্রচুর ব্যস্ত হতে হবে, প্রচুর কাজ করতে হবে। কাজ করতে হবে ঠিক আছে, কিন্তু আপনি যখন ব্যালেন্স রাখতে না পারবেন তখন দেখবেন আপনার অন্যদিকে টান পড়েছে। হয়তো হেলথ, হয়তো পরিবার, হয়তো মানসিক প্রশান্তি, হয়তো আত্মিক তৃপ্তি। ব্যাস, শুরু হবে আপনার অসুখী হওয়ার স্তর। চট করে বুঝবেন না, যখন স্তর পড়তে পড়তে ইয়া পুরু হয়ে যাবে, আর কোনো আলো দেখা যাবে না, তখন দেখবেন আপনি একদম বার্ন আউট। একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের অভিজ্ঞতা শুনছিলাম, তার এক ক্লায়েন্টের কথা। লোকটি খুবই ধনাঢ্য, কিন্তু সে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত, বিধ্বস্ত, যে সাইকোলজিস্টের চেম্বারে এসে সে নাকি চেয়ারেও বসতে পারছে না, মাটিতে বসে পড়েছে। আর সাইকোলজিস্টকে বলছে, আপনাকে আমি আমার ব্যাংকের সমস্ত টাকা দিয়ে দেব, আপনি আমাকে একটু ঘুম দেন। সাইকোলজিস্ট আবার তার স্ত্রীকে ডেকে আনলেন। স্ত্রীও স্বামীর অবহেলা, অমনোযোগ পেতে পেতে বীতশ্রদ্ধ। বলছে, ওর তো এরকমই হওয়া উচিত। টাকা ছাড়া ওর জীবনে আর কিছুর গুরুত্ব আছে? জিজ্ঞেস করেন তো, শেষ কবে আমাদের সাথে একসাথে বসে খেয়েছে? অর্থাৎ এই মানুষটি কিন্তু ব্যস্ত হয়েছে ঠিকই, কিন্তু সফল হতে পারেনি। আসলে সত্যিকারের যারা সফল, তারা ব্যস্ত হওয়াকে তাদের লক্ষ্য করে না, তারা তাদের টাইমকে পুশ করে না, তারা পুশ করে তাদের কমফোর্ট জোনকে। পার্থক্যটা খেয়াল করেন, কমফোর্ট জোন
নট টাইম। ধরেন একজন সাধারণ কর্পোরেট কর্মীর ক্যালেন্ডারে সারাদিন কি থাকে? মিটিং, কল, ইমেইল, রুটিন টাস্ক, এসবই তো। এগুলো দিয়ে সে সারাদিন দৌড়ের ওপরে থাকে। আবার দেখেন স্টিভ জবস, তিনিও একজন কর্পোরেট মানুষ ছিলেন, কিন্তু তার ক্যালেন্ডারে ব্যস্ততার শিডিউল থাকতো না। তার ক্যালেন্ডারে থাকতো ডিপ থিঙ্কিং ওয়ার্কস, বা গভীর চিন্তা করতে করতে হাঁটতে পছন্দ করতেন তিনি। র্যাডিক্যাল কোয়েশ্চেন, মানে এমন কোয়েশ্চেন যা অস্তিত্বকে একেবারে নাড়িয়ে দেয়। ওয়াই দিস? হোয়াট ইফ উই ডিলিট দিস? হয়তো একটা ডিপার্টমেন্ট 5 বছর ধরে রান করছে। তিনি প্রশ্ন করলেন, ডিপার্টমেন্টটা বন্ধ করে দিলে কেমন হয়? যে কর্মীকে হায়ার করার কথা কেউ কখনো ভাবেনি, তিনি বলবেন, এরকম 5 জন কর্মীকে নিলে কেমন হয়? তার ডিজাইন টিমের সাথে তিনি প্রচুর সময় কাটাতেন ব্রেইনস্টর্মিং সেশনে। এভাবেই স্টিভ জবস হয়ে উঠেছিলেন। এখন আপনি বলবেন, আমরা তো সবাই স্টিভ জবস না, আমাদেরকে তো ইমেইল, মিটিং, অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। হ্যাঁ, করতে হয়, কিন্তু সারাক্ষণ এগুলো করতে গিয়ে আপনি যদি আপনার কমফোর্ট জোনের ভেতরেই ঘোরাফেরা করেন, তাহলে আপনি বার্ন আউট হয়ে যাবেন। আপনার জীবনে এমন কিছু সম্পর্ক আছে যা নিয়ে আপনি দ্বিধায় ভোগেন। দ্বিধার সম্পর্ক মানে এমন সম্পর্ক যাদেরকে আপনি পছন্দও করেন না, আবার সম্পর্ক কাট অফও করে ফেলতে পারছেন না। এদের সাথে যখন আপনি সময় কাটান, ফেরার পরে আপনার হয়তো মনে হয়, দূর, এর চেয়ে বাসায় ঘুমালেও লাভ হতো বেশি। এদের সাথে কথা থেকে আপনি কিছু শিখতেও পারেন না, শেখাতেও পারেন না। এমনকি আপনি হয়তো মনেও করতে পারেন না কি বলেছিলেন। সত্যি বলতে কি, সরাসরি টক্সিক সম্পর্কের চেয়েও এই সম্পর্কগুলো বেশি এনার্জি খায়, মানে সম্পর্কটা পুরোপুরি ড্রেনিং। এখন বুঝবেন কিভাবে আপনার জীবনে এরকম দ্বিধাদুষ্ট সম্পর্ক আছে? এটার একটা উপায় হলো, আপনার পরিচিত যত মানুষ আছে সবার নাম একটা কাগজে লিখে ফেলেন। এইবার এদের নামের পাশে স্টার দিতে থাকেন। সেসব নাম যাদের সাথে সময় কাটাতে হলে আপনি আপনার নিজের ব্যস্ততাকে পর্যন্ত ম্যানেজ করবেন, এরা সবাই স্টার। এরপর মাইনাস সাইন দিতে থাকেন তাদের নামের পাশে, যাদের সাথে সময় কাটানোর কথা মনে হলেই আপনি বিষণ্ণ, উচ্ছ্বাসহীন বোধ করেন। এইবার বাকিরা হলো আপনার কোয়েশ্চেন মার্ক, মানে আপনার দ্বিধাদুষ্ট সম্পর্ক, যাদের ব্যাপারে আপনার দ্বিধা আছে। কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে। বার্ন আউট হওয়া ঠেকাতে হলে আপনাকে এই দ্বিধা দূর করতে হবে। কি করেন? তাদের সাথে কয়েকদিনের জন্য মেশা বন্ধ করে দেন। দেখেন যে আপনি একে মিস করছেন কিনা। যদি না করেন, যদি দেখা যায় যে সপ্তাহ তো পরের, 1 মাসেও তার কথা মনে হচ্ছে না, তার মানে সে আপনার জীবনে একটা দ্বিধাদুষ্ট সম্পর্ক। দ্বিধাদুষ্ট সম্পর্ক রাখা যাবে না। হয় দ্বিধা দূর করতে হবে, নয়তো সম্পর্ক কাট অফ করতে হবে। বলবেন, দ্বিধা দূর করব কিভাবে? দেখেন দ্বিধার কারণ কি, সেগুলো নিয়ে আপনার মনের সাথে কাজ করা যায় কিনা। আরেকটা উপায় হলো তার সাথে লাইকিংসে মিল খোঁজা। মানে দেখেন আপনাদের মধ্যে কমন কি আছে, এমন কি আছে যা আপনারা দুজনই পছন্দ করেন। যেমন আপনারা দুজনই মেডিটেশন করেন, বা আপনারা দুজনই ফুটবলে আর্জেন্টিনার ভক্ত, বা দুজনই ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন। আসলে দ্বিধাদুষ্ট সম্পর্ক কেন আমরা বাদ দিতে বলি? কারণ এটা টক্সিক সম্পর্কের চেয়েও বেশি ক্ষতিকর। আপনি যদি একজন সফল মানুষকে দেখেন, আপনি দেখবেন তাদের কোনো দ্বিধা থাকে না। তাদের পছন্দ অপছন্দ দুটোর ব্যাপারেই তারা খুব অ্যাসার্টিভ, মানে সুস্পষ্ট। তারা জানে তারা কি চায়, কিভাবে চায়, এবং সেটাকে তারা দৃঢ়তার সাথে ব্যক্তও করে। এটা অবিনয় বা অশিষ্টভাবে না, বিনীত কিন্তু বলিষ্ঠ। কাজেই সফল হতে হলে আপনাকে এদের মতোই হতে হবে। আপনি আপনার সোশ্যাল এনার্জিগুলোর কথা জানেন না। দেখেন বেশিরভাগ মানুষ ওয়ার্ক এনার্জি নিয়ে মাথা ঘামায়, কি কাজ কিভাবে করবে, কত বেশি পরিমাণে করবে ইত্যাদি। সোশ্যাল এনার্জি মানে কাজটা করতে গেলে যে মানুষগুলোকে ইনভলভ করতে হবে, তাদেরকে ম্যানেজ করা, তাদের সাথে সম্পর্ক, এই ব্যাপারগুলোকে খেয়ালই করে না। তো এক একজন মানুষ তার সোশ্যাল এনার্জির চার্জ এক একভাবে পায়। যেমন কেউ হয়তো তার সোশ্যাল এনার্জি পায় 1-to-1 ডিপ কনভারসেশন থেকে। একজন মানুষের সাথে সময় নিয়ে বসে তার গল্প শোনা, তাকে বোঝা, গভীর কথোপকথন, এটা তাকে চার্জ করে। কিন্তু বিয়ের পার্টিতে 100 মানুষের সাথে চিটচ্যাট তার চার্জকে ড্রেইন করে। কোনো মাসে ব্যাক টু ব্যাক যদি এরকম দাওয়াত পড়ে,
তাহলে তার খুব অস্থির লাগে, মনে হয় নিজেকে হারিয়ে ফেলেছে সে। আবার কারো কারো জন্য হয়তো এই চিটচাটি তার সোশ্যাল এনার্জির উৎস। ওয়ার্ক এনার্জির সাথে সাথে সোশ্যাল এনার্জিকে ব্যালেন্স করার গুরুত্ব এবং সেটা কিভাবে করতে হয় তার এক সাম্প্রতিক উদাহরণ বলি আপনাদের। আপনারা তো জানেন আমি কোয়ান্টামে কাজ করি। কোয়ান্টামের প্রাণ পুরুষ হলেন গুরুজি শহীদ আল বুখারী। কোয়ান্টাম ফাউন্ডেশনের তিনি চেয়ারম্যানও। কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স বলে যে কোর্সটি, তা তিনিই পরিচালনা করেন। প্রতি মাসে ঢাকায় 40 ঘন্টার এই কোর্সটি হয়। এটা খুবই একটা ইন্টেন্সিভ কোর্স। যিনি পরিচালনা করেন তাকে মেন্টালি, ইমোশনালি, ইভেন ফিজিক্যালি খুব হাইলি এনার্জেটিক থাকতে হয়, ফিট থাকতে হয়। তো গত মাসে এই কোর্সটা যখন চলছে, তার দ্বিতীয় দিন গভীর রাতে তার এক পরিচিত মারা গেলেন। তার প্রাক্তন সহকর্মীর স্বামী। তার সাথেও তিনি রিলেটেড ছিলেন, পরিবারটিও কোয়ান্টামের সাথে যুক্ত। নর্মালি কোর্স শেষ করে সন্ধ্যায় তিনি অফিসে যান, অফিস থেকে বাসায় যান রাত 12টার দিকে। তো যেদিন তার এই পরিচিত মারা যান, সেদিন তার বাসায় যাওয়া হলো না, ছুটে গেলেন কাফনস্থলে এবং রাত 2টো পর্যন্ত থাকলেন। ঘুমাতে ঘুমাতে কতটা দেরি হতে পারে তা তো বুঝতেই পারছেন। সামান্য কিছু ঘুমিয়েই আবার ফজরে উঠে দিনের প্রস্তুতি। উদাহরণটা এই জন্য দিলাম যে আমি নিজে এ থেকে ইন্সপিরেশন নিয়েছি যে ওনার যে অবস্থান, তারপর তার যে যুক্তিসঙ্গত বাস্তবতা, তাতে তিনি সেখানে না গিয়ে তার কোনো প্রতিনিধিকেও পাঠিয়ে দিতে পারতেন, সবাই যুক্তিগ্রাহ্য হিসেবেই নিত। কিন্তু তিনি ফিল করেছেন 50 বছরের একটা সম্পর্ক, একটা পরিচয়, একটা মানবিক বন্ধন, শুধু কাজের অজুহাতে একে অস্বীকার করা যায় না। এটার নামই সোশ্যাল এনার্জি। তো আপনাকে বের করতে হবে আপনি কোথা থেকে আপনার সোশ্যাল এনার্জি পান, সেই কাজগুলো রাখেন আপনার জীবনে। বার্নআউট হওয়ার 4 নম্বর কারণ হলো আপনার ওয়ার্ক এনার্জিকে আপনি ঠিকভাবে কাজে লাগাচ্ছেন না। সোশ্যাল এনার্জির মতো ওয়ার্ক এনার্জিও এক একজনের এক একটাতে। এটাকে আমরা ABCD পদ্ধতি দিয়ে ব্যাখ্যা করতে পারি। ধরেন এ কাজ হলো যে কাজটা আপনি এক্সেপশনালি ভালো করেন। ধরেন অফিসে আপনি ক্রিয়েটিভ আইডিয়া দিতে পারেন ভালো, বিজনেস মিটিংকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন, আপনি মিটিং করা মানেই হচ্ছে ডিলটা ডান হওয়া। তো এই কাজগুলোতে ডুবে যাওয়া আপনার জন্য খুব সহজ। বি হলো যে কাজগুলোতে আপনি ভালো কিন্তু বেশ না, এটাতে ঢুকতে হলে আপনাকে চেষ্টা করতে হয়। সি কাজ হলো যে কাজগুলোতে আপনি এভারেজ, সে অর্থে দক্ষ না এবং যা করতে গেলে আপনার নিজেকে পুশ করতে হয়। আর ডি কাজ হলো যে কাজগুলোতে আপনি সবচেয়ে খারাপ, মানে ওর্স্ট, যেটা অন্যদের চেয়ে আপনি ধীর, ভুল করেন বেশি এবং যা করতে গেলে আপনার অনেক শক্তি, অনেক এনার্জি, অনেক টাইম দিতে হয়। এবার আপনি যদি আপনার এ ওয়ার্ক বাদ দিয়ে বেশি বেশি বি বা সি বা ডি করতে থাকেন, তাহলে আপনি বার্ন আউট হতে থাকবেন। তাহলে কি করবেন? এমনভাবে নিজেকে গোছানোর চেষ্টা করুন যাতে দিনের একটা উল্লেখযোগ্য সময় আপনি আপনার এ ওয়ার্ক করতে পারেন। এখন বলবেন BCD এই কাজগুলোও তো করা দরকার। আমি যদি সারাক্ষণ আমার এ ওয়ার্কই করতে থাকি তাহলে ওগুলো কে করবে? খালি ক্রিয়েটিভ প্ল্যান করলেই হবে? স্প্রেডশিটও তো বানাতে হবে, মেনটেন করতে হবে। আমাদের পরামর্শ হলো মেক টিম উইথ পিপল হুজ এ ইজ ইয়োর ডি অর সি অর বি। অর্থাৎ আপনি একটা টিম তৈরি করেন এবং আপনার টিমে এমন মানুষ নেন যাদের এ হলো আপনার ডি। ধরেন আপনি স্প্রেডশিট ভালো মেনটেন করতে পারেন না, সেক্ষেত্রে এমন কর্মী হায়ার করেন যে স্প্রেডশিটে সবচেয়ে ভালো বানায়। তাহলে কি হবে? আপনার সবচেয়ে সবলতা, তার সবচেয়ে সবলতা মিলে আপনাদের টিম কাজ হবে সবচেয়ে সবল। বার্নআউট হওয়ার 5 নম্বর কারণ হলো আপনি প্রসেসকে এনজয় করছেন না। দেখেন, আমরা যখন কোনো একটা লক্ষ্য ঠিক করি, চোখ মুখ শক্ত করে সমস্ত আনন্দ আহ্লাদ বিসর্জন দিয়ে আমরা শুধু সেটার জন্যই অপেক্ষা করতে থাকি যে যখন লক্ষ্যটা অর্জিত হবে তখন আমি খুশি হব বা সুখী হব। ধরেন আমার লক্ষ্য যদি হয় ওজন 35 কেজি কমার পরে আমি সুখী হব, তাহলে যে সময়টা আমি ওজন কমাবার জন্য কাজ করব সেটা তো আমার জন্য একটা হরিবল অবস্থা হয়ে দাঁড়াবে। তাই বলা হয় লক্ষ্য অর্জিত হলে যেমন সুখী হব, তেমনি লক্ষ্য অর্জনের প্রক্রিয়া চলাকালে সেটাকেও এনজয় করা শিখব। এটা সম্ভব যখন আপনি লক্ষ্যটাকে
মেডিটেটিভ লেভেলে দেখবেন, মন ছবি বা ভিজুয়ালাইজেশন করবেন। আর আমি এটার সাথে সাথে যেটা করি সহজ কৌশল, একই লক্ষ্যের জন্য যারা কাজ করছে তাদের কাছাকাছি থাকার চেষ্টা করি, মানে মোটিভেটেড লোকদের সাথে থাকার চেষ্টা করি, যাতে আমিও মোটিভেটেড থাকতে পারি। কারণ আমি এই স্টাডিটার কথা আগেও বলেছি, অনেক বড় একটা স্টাডি, 11টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে হয়েছে। সেখানকার 58,000 কর্মঘণ্টার বিশ্লেষণ করে দেখা গেছে একজন হাইলি এফিশিয়েন্ট কর্মীর 25 ফুটের মধ্যে যদি কেউ বসে তাহলে তার পারফরমেন্স বাড়ে 15%। আর একজন লো পারফর্মারের 25 ফুটের মধ্যে যদি কেউ বসে তাহলে তার পারফরমেন্স কমে 30%। তাহলে সোজা কাজটা করাই কি ভালো না? আপনার জীবনে কোনো বড় লক্ষ্য নেই, সব শেষে বললেও বার্ন আউট হওয়ার এটাই সবচেয়ে বড় কারণ। আপনার বড় লক্ষ্য থাকতে হবে, আদারওয়াইজ আপনি বার্ন আউট ফিল করবেন। এই বড় লক্ষ্য এটা কোনো তাত্ত্বিক বা সোকল্ড গ্রেড না, এটা আপনার নিজের জীবনেরও হতে পারে। বিগ কোয়েস্ট হতে পারে আপনি আপনার 3 মেয়েকে সেরা মানুষ হিসেবে গড়ে তুলবেন, হতে পারে আপনি পৃথিবী ভ্রমণ করবেন, হতে পারে আপনি দুস্থ বৃদ্ধদের জন্য আশ্রম করবেন, বা এমন কমিউনিটির জন্য কাজ করবেন যেখানে কোনো বৈষম্য থাকবে না। রিকোয়েস্ট বা বড় লক্ষ্য আছে যাদের, তারা কখনোই বার্ন আউট হয় না। তো আপনি যদি বার্ন আউট ফিল করেন তাহলে এই কারণগুলোর মধ্যে কোনোটা আপনার জীবনে ঘটেছে কিনা দেখুন। আর যদি বার্ন আউট না হয়ে থাকেন তাহলেও এই কারণগুলো জানা আপনার বার্ন আউটকে ঠেকাতে পারবে। আসলে আপনার মধ্যে যে ব্যর্থতার অনুভূতি যদি এসে থাকে, এটা আপনার চেষ্টা বা পরিশ্রমের ঘাটতির জন্য হচ্ছে না, এটা হচ্ছে সম্ভবত আপনি আপনার চেষ্টাটা পুরনো চালে করে যাচ্ছেন। একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করুন, দেখবেন ডিফারেন্ট ফল আসবে। দেখেন, আমরা মানুষ, আর মানুষের জন্য আল্লাহর সবচেয়ে বড় প্রিভিলেজটাই হচ্ছে সে যতবার পড়ে যায় ততবার চেষ্টা করে, করতে পারে। আপনিও চেষ্টা করুন, হবে ইনশাল্লাহ, সব সম্ভব।